এসআইআর কর্মসূচি প্রায় শেষ পর্বে। পশ্চিম মেদিনীপুরে 2 লক্ষ মানুষ বিশেষভাবে চিহ্নিত হল নির্বাচন কমিশনের নজরে। সম্ভবত এদের অনেকেই নোটিশ পেতে চলেছেন। প্রাথমিক ইঙ্গিত দিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণ সাংবাদিক সম্মেলন করে সোমবার মেদিনীপুর শহরে। নির্বাচন কমিশনের নির্দেশে এফএলসি অর্থাৎ ফার্স্ট লেভেল চেকিং কর্মসূচি শুরু হয়ে যাচ্ছে মঙ্গলবার থেকেই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। এফএলসি কি? যে সমস্ত ভোটিং মেশিন, সেই সমস্ত ভোটিং মেশিনগুলি ঠিকঠাক রয়েছে কিনা নির্বাচনের আগে তার পরীক্ষা করার কাজ শুরু হয়ে যাচ্ছে পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার থেকেই। জেলার 3টি স্থান, 3টি মহকুমা তথা খড়গপুর সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, কালেক্টরেট এবং ঘাটাল সাব ডিভিশনের অফিসে 3টি স্থানে নির্দিষ্ট হলে বিভিন্ন স্থানে থাকা বিভিন্ন ইভিএম, ভিভিপ্যাট মেশিন সব চেকিং করা শুরু হবে। পশ্চিম মেদিনীপুর জেলায় মোট 5021টি পোলিং স্টেশন রয়েছে, যেখানে প্রায় 6720টি মেশিন বিভিন্নভাবে পরীক্ষা করা হবে। ভিভিপ্যাট আছে 6347টি। এই মেশিনগুলি ঠিকঠাক রয়েছে কিনা, অর্থাৎ যুদ্ধে নামার আগে বা ভোট গ্রহণ করার আগে তারা প্রস্তুত কিনা, সেই মেশিনারি পরীক্ষা করা শুরু হচ্ছে। বেশ কয়েকদিন ধরেই হবে। বলা ভালো, নির্বাচনের আগে প্রশাসনিক প্রথম দামামা বেজে গেল সোমবারই। তো থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ আমাদের এই প্রেস মিটে আসার জন্য। 2024-এর বিধানসভা নির্বাচনের জন্য যে ইভিএমগুলো, ভোটিং মেশিন, তার ফার্স্ট লেভেল চেকিং আপনারা জানেন, তার প্রথম স্টেপ হিসাবে যেটা করা হয় এটা ফার্স্ট লেভেল চেকিং, যেটাতে এফএলসি বলে। এই এফএলসি আমাদের জেলাতে আগামীকাল থেকে শুরু হচ্ছে। তার ডিটেলস আমি বলছি যে এফএলসি মানে ফার্স্ট লেভেল চেকিংয়ে যে আমাদের ওয়্যারহাউসে যে মেশিনগুলো আছে সেটা বের করে তারপরে তার সুইচ অন করা, ব্যাটারি ঠিক আছে কিনা, এগুলো একটা রাউন্ড ফার্স্ট লেভেল চেকিং হবে। যে মেশিনগুলো ফার্স্ট লেভেল চেকিংয়ে ফেল হবে সেই মেশিনগুলো এখান থেকে আমরা ফেরত পাঠিয়ে দেবো। আর যদি আমাদের যতগুলো মেশিন দরকার আছে, যদি কোনো কমতি থাকলে আমরা আরও নতুন করে মেশিনগুলো বাইরে থেকে ইসিআইকে রিকোয়েস্ট করে কমিশনের নির্দেশ অনুযায়ী যেখান থেকে আমাদের কাছে পাঠাবে আমরা এখানে এনে আবার এফএলসি করে আমরা ইলেকশনের জন্য প্রস্তুত করব। তো এই যে প্রক্রিয়া সেটা আমরা 9 তারিখ থেকে শুরু করছি। 3টে ভেন্যুতে হচ্ছে, আমাদের খড়গপুর সাব ডিভিশন, তারপরে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এবং ঘাটালে। এই 3টে ধাপে হচ্ছে। 9 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত খড়গপুর এসডিও অফিস চত্বরে যে ভেন্যু অ্যারেঞ্জ করেছে ওইখানে সকালে 8টার সময় থেকে কন্টিনিউ চলবে, যে তখন শেষ না হয়। এক এক দিনের যে নাম্বার অফ ইভিএম যেটা বের করে সেটা শেষ করিয়ে 8টার সময় শুরু হবে প্রত্যেক দিন, 9 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। তারপরে ডিস্ট্রিক্ট কালেক্টরেটে মেদিনীপুরে হবে 19 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, এবং তারপরে ঘাটালে হবে 27 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ঘাটালে হবে। এই 3টে ভেন্যুতে এই প্রোগ্রামগুলো করা হয়ে গেছে। আমাদের কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট, এইগুলো যতগুলো আমাদের কাছে রয়েছে সেটা এফএলসি প্রসেসের মধ্যে এবার যাবে, এক্সেপ্ট যেগুলো ইলেকশন পেটিশনে আছে, যে বিগত ইলেকশনে যে কোর্টের বিচারাধীন যে ইভিএমগুলো আছে সেটা বাদ দিয়ে বাদ বাকিগুলো আমরা এবার এফএলসি করে নির্বাচনের জন্য প্রস্তুত করব। এই পুরো প্রসেস আমাদের ভিডিওগ্রাফি হবে, সিসিটিভি এবং একটা ওয়েবকাস্টিং হবে, সেটাতে লাইভ টেলিকাস্ট হবে ইলেকশন কমিশনের অফিসে। তাতে এই এফএলসি প্রসেসটা পুরোপুরি ফ্রি অ্যান্ড ফেয়ার, ট্রান্সপারেন্টলি হবে। পলিটিক্যাল পার্টির প্রতিনিধি ওনারা যাদেরকে রাখতে চান ওনাদেরকে অলরেডি আমরা ইতিমধ্যে কমিউনিকেট করেছে যে আমাদের রেকগনাইজ পলিটিক্যাল পার্টিস, ন্যাশনাল অ্যান্ড রেকগনাইজ পলিটিক্যাল পার্টি, যে 8টা পলিটিক্যাল পার্টিস ওনাদের কাছে আমাদের অলরেডি কমিউনিকেশন চলে গেছে। যেহেতু একটি টেকনিক্যাল কাজ এবং খুব সেফলি, সিকিউরলি করা দরকার আছে, ওখানে কোনো ইলেকট্রনিক ইকুইপমেন্টস খুব 1-2 জনের ছাড়া কোনো ইলেকট্রনিক ইকুইপমেন্টস ওখানে অ্যালাউড নেই। পুলিশের অ্যারেঞ্জমেন্ট সব করা আছে, এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশে একজন বাইরে অন্য রাজ্য থেকে একজন অফিসার অবজারভার হিসাবে এই কাজটা অবজার্ভ করার জন্য
মিস্টার আনিশ টি, উনি অ্যাডিশনাল সিইও কেরালা, উনি এখানে ভিজিট করবেন 8 তারিখ আর 9 তারিখে খড়গপুরে ভিজিট করবেন। এই ওভারঅল প্রসেসটা আমাদের একটা কন্ট্রোল রুম আমরা সেট করেছি এবং ওখান থেকে করা হবে। নর্মাল প্রসেস আছে, প্রত্যেকটা ইলেকশনের আগে এটা করা হয়। তো এই প্রসেসটা যেহেতু ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন একটি গুরুত্বপূর্ণ জিনিস, একটা ভোটিং মেশিন ওয়্যারহাউস থেকে খুলে বের করে একটা হলে নিয়ে গিয়ে কী কাজ হচ্ছে সেটা আমাদের ইলেক্টার্স, আমাদের ভোটাররা, জনসাধারণ জানার প্রয়োজন আছে, সেই জন্য সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা এই বিষয়টি জানাতে চাইছি। দেখুন, আমরা আজ পর্যন্ত আমাদের জেলাতে 4333টি পোলিং স্টেশন রয়েছে। এবার এটা বাড়ানোর সম্ভাবনা রয়েছে, যেখানে যেখানে 1200-র উপরে 1200 টাচ করবে সেটা ভেঙে দুটো পার্ট করতে হবে। সেটা কত হবে সেটা এখনও আমরা মানে সঠিক বলতে পারছি না, কারণ এসআইআর চলছে। এসআইআর পরে কয়েকটা মানে কমতে পারে বা বাড়তে পারে, সেটা বলা মুশকিল আছে। আমরা এখন পর্যন্ত 5021টা ধরে এগোচ্ছি, 5021টি পোলিং স্টেশন ধরে এগোচ্ছি এবং তার একটা পার্সেন্টেজ বাফার রাখবো, কয়েকটা খারাপ হয়ে যাবে। আমাদের ইলেকশনে যাওয়ার সময় আমাদের কাছে প্রায় 130% সিইউ, 130% ব্যালট ইউনিট এবং 140% ভিভিপ্যাট আমাদের হাতে থাকা উচিত। ওই একটা টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। যদি শর্টফল পড়ে আমরা অন্য জায়গা থেকে আবার আনাবো, আবার এফএলসি করে রেডি করে রাখবো। এর যে পদ্ধতি হচ্ছে টোটাল প্রত্যেকটি মেশিনে মানে টোটাল আমরা না 5% মক পোল করবো, মানে 1% অফ দ্য মেশিনে 1200 করে ভোট। টোটাল যে মেশিনে 1% অফ দ্য মেশিনকে নিয়ে 1200 ভোট ওখানে মক পোল করে দেখবো, তাতে রেজাল্ট ঠিকঠাক আসছে কিনা। 2%কে 1000 ভোট দেবো, আর বাকি 2% মেশিনে 500 করে ভোট। টোটাল যে 5% মেশিনের উপরে আমরা মক পোলও করে দেখা হবে, সেটা র্যান্ডামলি সিলেক্ট করা হবে তাহলে কোন কোনটা আছে। মানে ওভারঅল প্রসেস হচ্ছে ইভিএম যেন বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত করে রাখা। যে এফএলসি ওকে মেশিনগুলো আবার যাবে ওয়্যারহাউসে, এবং যখন কমিশনিং হবে মানে যে প্রার্থী ঠিক হওয়ার পরে যখন কমিশনিং প্রসেস যাবে, ব্যালট পেপার সেট করার সময় এই মেশিনের উপরে সেট করা হবে। ঠিক আছে স্যার, একটা অন্য ছোট্ট জিনিস জিজ্ঞেস করছি। আমাদের এফআইআর প্রক্রিয়া প্রায় শেষ হবে, আমাদের জেলাতে এখন কত 40,000 উপর 44। এদের নিয়ে কিভাবে কি কেন বেশিরভাগটা খড়গপুরে হয়েছে, প্রায় 22,000 মতো দেখো, কি কারণ সেটা তো বলা মুশকিল আছে, বিভিন্ন কারণ হতে পারে। একটাই কারণ ওই জন্য আমরা যে আনট্রেসেবল বলে একটা ব্র্যাকেটে নিয়ে এসেছি, যে আনকালেক্টেবল ফর্মস যেটা বলছে, যে ফর্মস আমরা হয়তো দিতে পারিনি বা দিয়ে আমরা তুলে আনতে পারিনি। এই এখন 4টে কারণে, শুধুমাত্র আমাদের জেলা নয়, আমাদের রাজ্য নয়, গোটা এসআইআর প্রসেসে 4টে কারণে 4টে মানে খাতায় ভাগ করেছে। একটা হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড পার্মানেন্টলি, মানে অ্যাবসেন্টি পার্মানেন্টলি শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট, ASDD বলে। এই 4টের মধ্যে যদি আনট্রেসেবল মানে ওনারা আবার কোথায় গেলেও সেটা লোকালি খুঁজেও কোনো উত্তরটা পেল না। ওকে, এবার মানে যাদেরকে আমরা অ্যাবসেন্ট বলি, যদি লোকালি খোঁজার পরে মানে আমাদের এটা জেনে গেলাম কি ওনারা এখানে ছিল কিন্তু 1 বছর আগে এখান থেকে ট্রান্সফার হয়ে অন্য জায়গাতে চলে গেছে, যদি লোকালি বিএলও খুঁজে ওই ইনফরমেশনটা যদি বের করতে পারলে তাদেরকে আমরা বলি শিফটেড, পার্মানেন্টলি শিফটেড। কিন্তু লোকালি কেউ বলতে পারছে না, ফোনে যোগাযোগ করতে পারছে না, বাড়িতেও খুঁজে পাচ্ছি না, তাদেরকে আমরা অ্যাবসেন্ট হিসাবেই দেখাতে পারি। মানে বিভিন্ন কারণ হতে পারে, কাকে জানায়নি বা যে পাশের বাড়িতে যারা ছিল তারাও চেঞ্জ হয়ে এসছে, বিভিন্ন কারণে হতে পারে। তা সবাই মিলিয়ে এই আপনি যে সংখ্যাটা বলেছেন প্রায় 44,000 লোক এই ক্যাটাগরিতে রয়েছে। খড়গপুরে বেশি আছে, খড়গপুরে এই একটা ক্যাটাগরি 25,000 আছে। আচ্ছা, টোটাল আমাদের এই 4টে ক্যাটাগরি মিলিয়ে এখন পর্যন্ত 2,04,000-এর উপরে লোক আছে এই 4টে ক্যাটাগরি মিলিয়ে। আনডিস্ট্রিবিউটেড যে ফর্মগুলো থেকে যাচ্ছে এদের কাছে বিএলওদের, ওদের কোনো ম্যান্ডেটরি দেওয়া আছে এটাই লিখতে হবে, কোনো অপশন দেওয়া হয়েছে এই ক্রাইটেরিয়াগুলো লিখতে পারবে? না,
আনডিস্ট্রিবিউটেড ফর্ম তো এই চারটের মধ্যেই আসবে। এই চারটের মধ্যে যদি ওনারা মানে এনকোয়ারি করে জেনে গেল ডেট, তাহলে ডেট লিখবে, যেটা পরে শিফটেড যদি জেনে গেল তাহলে শিফটেড লিখবে। কেউ বলবে আমি দিচ্ছি না কারণ আমার ভোট অন্য একটা জায়গাতে অলরেডি আছে, আমি ইলেক্টর হিসাবে, তো এটা আমার ডুপ্লিকেট, তাহলে ডুপ্লিকেট লিখবে। যদি এই তিনটেতে হচ্ছে না আর কোনো কারণ খুঁজে পাচ্ছে না, যেমন আমি একটু আগে বললাম, তাতে মানে অ্যাবসেন্ট হিসাবে লেখাও। অনেকে ডেথ সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে অনেক একটা সমস্যা দেখা দিয়েছে, ডেথ সার্টিফিকেট জমা দিতে পারছে না, অনেকের কাছে নেই বা হারিয়ে গেছে। দেখুন, ডেথ সার্টিফিকেটই লাগবে তা নয়, ঠিক আছে, মানে এটা বিএলও যখন সার্টিফিকেট করে দেবে ইনি ডেট, তো বিএলও যদি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য ডেথ সার্টিফিকেট দেখতে পারে, বা আমরা বিভিন্ন জায়গাতে গ্রাম পঞ্চায়েত থেকে যে ডেথ রেজিস্টার থেকে হতে পারে, আশা ওয়ার্কারের কাছ থেকে হতে পারে, লোকাল এনকোয়ারি করে বিএলও যদি স্যাটিসফাইড হয় তাহলে উনি বিএলও ডেথ হিসাবে দেখাতে পারে। স্যার এখনো পর্যন্ত কত ডেথ ভোটার পাওয়া গিয়েছে স্যার? আমরা এখন 84,400, ঠিক আছে। বলছি কত বুথ স্যার, কত বুথে ডেড ভোটার নেই? এখন পর্যন্ত মাত্র 23টি বুথে আছে ডেড ভোটার নেই, ডেড ভোটার এখনো মানে পায়নি। হতে পারে আরও কয়েকটি ফর্ম যেটা আছে সেটা ওনারা একটু কনফার্ম করছে, ঠিক আছে। এই সংখ্যাটা মানে কমে আসছে। আর এর অন্য একটা কারণও হতে পারে, যেখানে বিএলওরা নর্মাল এসআরইআর প্রসেসে এবং কন্টিনিউয়াস আপডেশনে এমন বিএলওরা আছে কি একদম ধরে যেখানে একটা করে ডেথ হচ্ছে তখন মানে লিস্ট থেকে মানে ডিলিট করাচ্ছে। এমনও কয়েকজন বিএলও আছে যারা খুব অ্যাক্টিভ আছে, ওনাদের এরিয়াতে কি হয় ডেথের ফিগার এমনিতেও নর্মালি কম থাকে। বিএলও যদি অ্যাক্টিভ না হয় তাহলে জমে থাকবে, 5 বছর আগে যার যে ডেথ হয়েছিল তার নামটাও রোলে থাকতে পারে। তো এর জন্য হতে পারে এই 23টি আছে, মেবি আরও কমাতে পারে, ঠিক আছে। আমরা এটা বলেছি ভালো করে দেখার জন্য। স্যার আরেকটা প্রশ্ন স্যার, কলকাতায় সোনাগাছির জন্য একটা ডেট নির্ধারণ করেছে নির্বাচন কমিশন, আমাদের জেলায়ও খড়গপুরে আছে, কৌশল্যা বা ঘাটালে একটা দুর্গার পল্লী আছে, রেড লাইট মানে স্পেশাল কোনো ব্যবস্থা রয়েছে? না, ওখানে এমন কোনো স্পেশাল কোনো ব্যবস্থা নেই, কারণ অলরেডি আমাদের ফর্ম ফিরে এসে ডিজিটাইজেশন মোটামুটি আমাদের মাত্র আর 400-500ই ফর্ম বাকি আছে। ওকে, 700টা ফর্ম বাকি আছে। মানে আজকে বিকেলে আপনাদের কাছে এই যে আমাদের প্রেস কনফারেন্স শুরু হওয়ার একটু আগে যা খবর পেয়েছে, 40,15,830টি ফর্ম ডিস্ট্রিবিউট করেছে, তাতে মাত্র 700 ফর্ম এখনো আমাদের কাছে মানে চলে এসছে, মানে আইদার বিএলওর কাছে আছে, ডিজিটাইজ হয়নি। ওকে, সেটাও এক্সপেক্টেডলি আজকের মধ্যে শেষ হয়ে যাবে। সেই জন্য আর বিশেষ কোথাও কিছু করার দরকার মানে গ্রাউন্ড থেকে এমন কোনো রিপোর্ট আসেনি। এবার হিয়ারিংয়ের সময় এবার কমিশনের মানে নির্দেশ কি হবে সেভাবে আমরা হিয়ারিংটা শিডিউল করব। হিয়ারিংয়ের যেহেতু আমরা এখনো হিয়ারিংয়ের ক্রাইটেরিয়া জানি না, কি ভিত্তিতে কাকে হিয়ারিংয়ে ডাকতে হবে সেটা এখনো মানে আসেনি। আমরা এক্সপেক্ট করছি কমিশন ওটা ক্ল্যারিফাই করবে, তারপরে সেটা বলা যাবে। এই মুহূর্তে এটা বলতে পারি আমাদের যে 2,04,399 জন যাদেরকে আমরা এএসডিডি বলেছি, মানে যারা আনকালেক্টেবল, মানে ডিউ টু এই চারটে কারণে যাদেরকে ওই 2,04,000 লোক আছে তাদেরকে হিয়ারিংয়ে ডাকতেই হবে। এবং যারা অলরেডি ফর্ম দিয়েছে, আর একজন ফর্ম দিলে ওনাকে দুভাবে ম্যাপিং করতে পারে। একটা হচ্ছে আপনারা নিশ্চয়ই আপনারাও করেছেন, আমি নিজের 2002 সালে আমার নাম ছিল, 25-এর আমার নাম, 2 সালে আমার নামের সাথে আমি ম্যাপিং করলাম। আরেকটা হচ্ছে আমার মানে প্রোজেনি যেটা বলে আমার মা বাবা দাদু যারা আছে, এই দুটো ক্যাটাগরিও করতে পারলো না। এরকম লোক আছে প্রায় 60,000 ওকে, মানে তাদের ফর্ম আমাদের কাছে চলে এসছে, কিন্তু এখনো ওনারা ওই মানে অ্যাপের মাধ্যমে ম্যাপিংটা করা হলো না, ওনাদেরকেও হিয়ারিংয়ে ডাকা হবে। এই 2 লক্ষ লোক আছে যারা আসেনি, তাদের মানে আর হিয়ারিংয়ের প্রয়োজন তো হবে না আশা করি, জানি না, এখনো আমাদের যে ধারণা আছে এই 60,000 লোককে আমরা হিয়ারিংয়ে ডাকতেই হবে। এবং যারা ম্যাপিং করেছে ওনাদের মধ্যে কাকে কি পদ্ধতিতে হিয়ারিংয়ে ডাকতে হবে বা কি ক্রাইটেরিয়াতে ডাকতে হবে সেটা এখনও ক্লিয়ার হয়নি, সেটা কমিশন ঠিক সময়ের মধ্যে জানাবে বলেছে।
তখন নিশ্চয়ই আপনাদের মাধ্যমে ওটাও প্রকাশ করা হিয়ারিং এ ডাকা হবে মানে বিশাল অডিট ব্যাপার কিছু এমন কিছু তো নেই। না, এটা মানে কাকে ডাকা হবে, কিভাবে ডাকা হবে সেটা এখনো মানে বলা মুশকিল আছে, কারণ আমার কাছে কোনো ইনস্ট্রাকশন এখনো আসেনি। হিয়ারিং কি পদ্ধতিতে হিয়ারিং হবে, কি শিডিউলে হবে সেটা এখন আমরা আমাদের মধ্যে একটা প্রস্তুতি নিচ্ছি, আমরা ভেন্যুস মোটামুটি ঠিক করেছি, কিন্তু ফাইনালি ডিপেন্ডস আপন কতজনকে ডাকা হতে পারে, কতদিন, কিভাবে, সেটা ডিটেল এসওপি যখন আসবে তার আগে বলাটা মানে উচিত হবে না, সেটা প্রয়োজন নেই। আমাদের জেলাতে কতজন বিএল অসুস্থ হয়ে পড়েছে স্যার পক্ষে কাজ চলাকালীন? বিএলও অসুস্থ হয়েছে সেটাও ওইভাবে বলা মুশকিল আছে। আমাদের খুব সিরিয়াস কাজ যারা অ্যাকচুয়ালি কাজ চলাকালীন অসুস্থ হয়েছে বা অন ডিউটি, এরকম কয়েকটি কেস আমরা পেয়েছি। যেমন একজন বিএলও হসপিটালে অ্যাডমিট আছে, অ্যাপোলোতে অ্যাডমিট আছে, ওনার ট্রিটমেন্টের জন্য আমরা স্টেট গভর্নমেন্টের হোম ডিপার্টমেন্ট একটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী একটি তথ্য চাওয়া হয়েছে, সেটা ওখানে আমরা ডিটেলস পাঠিয়েছি। তারপরে অন্যান্য যে ইনফরমেশন যেমন যেমন আসছে সেমন আমরা কালেক্ট করছি। তো চলাকালীন নির্বাচন কমিশনের কাজ চলাকালীন অসুস্থ হলে মানি হেল্প হচ্ছে মানে ট্রিটমেন্টের জন্য লিস্ট চেয়ে পাঠিয়েছেন? লিস্ট চেয়ে পাঠিয়েছে। আর স্যার কতজন কাজ ছাড়তে চেয়েছি মানে অ্যাপ্লাই করেছে? দেখুন, সেটা মানে শুরুতে অনেকজন ছিল, ঠিক আছে, কিছু লোক ভালো লোক তো পেয়েছেন, ভালো বিএলও পারফর্ম করেছে, এরকম তো কিছু পেয়েছেন নিশ্চয়ই আছে। ওনাদেরকে দেখুন, প্রত্যেকটা এসিতে মানে আমরা ওইভাবে দেখিনি, প্রত্যেকটা এসিতে কয়েকজন করে যারা ভালো করেছে তাদেরকে চিহ্নিত করেছে ইতিমধ্যে। এই প্রসেসটা যখন শেষ হবে তখন নিশ্চয়ই ওনাদেরকে আমরা আমাদের তরফ থেকে মানে স্যার এই যে এতদিন যে প্রক্রিয়াটা চললো এর মধ্যে কোনো বিএলও কে শোকজ করা হয়েছে, মানে কতজন বিএলও কে শোকজ করা হয়েছে, মানে কোনো অভিযোগের ভিত্তিতে এরকম কোনো সংখ্যা আছে? ইআরও লেভেলে শোকজ হয়েছে, ইআরও লেভেল থেকে, জেলা থেকে শোকজ করা হয়নি, প্রত্যেকজন ইআরওদের লেভেল থেকে শোকজ করা হয়েছে নিশ্চয়ই। সংখ্যাটা আমি বলতে পারছি না, কারণ এগেন কোনটা বেশি সিরিয়াস কোনো সমস্যা হয়নি, কারণ আমরা বিএলওদেরকে টাইম টু টাইম আমাদের অ্যানালিসিস এবং উপর থেকে যা অবজারভেশন আছে সেটা টাইম টু টাইম পাস করা হয়। এটা আরেকবার দেখতে হবে, কয়েকটা জায়গাতে আছে বিএলওরা মানে যেমন ম্যাপিং একটু ভুল হয়েছে, ঠিক আছে, মানে নিজেকে না করে মানে প্রয়োজনীয় ম্যাপিং করেছে, তো যেখানে একটু বেশি মনে হয়েছে সেটা আমরা বিএলওকে কমিউনিকেট করলাম, আবার ঠিক করেছে। তো এমন কোনো কেস হয়নি কি কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার মধ্যে মানে প্রয়োজন মনে হয়েছে, এরকম কোনো কেস এখানে হয়নি। স্যার কোর্ট কেস কতগুলো রয়েছে স্যার? ইভিএম 2019-এরও আছে এবং 24-এও আছে। আর তিনটে পিসি মানে দুটো না, পিসি না, কতগুলো কেস আছে, একটা কেস দুটো কেস রয়েছে। স্যার যারা ওই শেলফ আর যারা ফ্রোজেন এই বাদ দিয়ে যে ফিগারটা থাকবে এটাকে তো হিয়ারিং এ ডাক্তার তো মোটামুটি কনফার্ম নো ম্যাপিং কেসগুলো, হ্যাঁ নো ম্যাপিং কেসগুলো তো ডাকতে হবে। থ্যাংক ইউ।